সাইমন কমিশনকে বয়কট করেছিল কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের যে শাসনভারটা সেটা চলে গেছিল ব্রিটিশ সরকারের হাতে, এটা সব থেকে বড় গুরুত্ব ছিল। এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা ছিল থেকে অপারেশন চেঙ্গিজ খানটা ভালো করে দেখে যাব। গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহ আদর্শ কি ছিল। সামারিতে তোদেরকে কিছু কোশ্চেন্স আমি বলে দিচ্ছি, মানে কিছু টপিক, যে টপিকস গুলো থেকে পড়তেই হবে। যেমন হচ্ছে ইউনিট 3 যেটা রয়েছে আমাদের। হ্যালো 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 মাই আর্টস ওয়ারিয়র, কেমন আছিস তোরা? আশা করি ভালো আছিস আর পরীক্ষার টেনশন নিয়ে খুব বেশি ব্যস্ত আছিস আমি জানি। এবং তোদের পল সায়েন্সের যখন আমি গেস্ট পেপার করাচ্ছিলাম বা তার আগেও অনেকবার বলেছিস যে ম্যাম হিস্ট্রির কিছু তো সাজেশন দিয়ে দিন, কিছু তো বলে দিন। দেখ, আমি তোদের হিস্ট্রি ফ্যাকাল্টি তো নই, তবে আমি যেহেতু 10th অব্দি হিস্ট্রি পড়াই, তার জন্য তোরা আমাকে বারবার করে বলেছিস যে হিস্ট্রি সাজেশন আপনিও তো দিতে পারেন, এইবারে তো অ্যাটলিস্ট দিয়ে দিন শেষ মুহূর্তে। তো শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন বলতে পারিস, গেস্ট পেপার বলতে পারিস, যা খুশি বলতে পারিস এটাকে। তবে এখান থেকে আসার চান্স অনেক বেশি আছে। আমি অনেকটা রিসার্চ করে কালকে সারা রাত, লিটারালি আমি রাত 2টো অবধি বসে বসে রিসার্চ করেছি যে কোশ্চেন্সগুলো কোথা থেকে কোথায় আসতে পারে, কোন টপিক থেকে কিরকম ভাবে আসতে পারে, এবং সেখান থেকে মার্কস ওয়াইজ কিন্তু আমি কোশ্চেন্স নিয়ে এসেছি তোদের জন্য। এখান থেকে মোস্টলি 80 to 90% কমন আসার চান্স আছে। ভালো করে পড়ে যাবি, আশা করি তোদের পরীক্ষাতে এটা হেল্প করবে। চল দেখে নেওয়া যাক তাহলে কি হবে। ক্লাস 12 আমাদের সেম 4 এর হিস্ট্রি সাজেশন, এটা তোদের একেবারে ডিমান্ডিং সাবজেক্ট ছিল যে হিস্ট্রির জন্য কিছু আনুন, সেটাই নিয়ে এসেছি। একদমই তাই, এটাই নিয়ে এসেছি। দেখা যাক রেবেল অ্যান্ড রাজ যেটা রয়েছে আমাদের, সেই ইউনিট থেকে কি কি রয়েছে দেখ। সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহর প্রত্যক্ষ কারণ কি। ঠিক আছে, প্রত্যক্ষ কারণ কি পড়ে যাবি। মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, হ্যাঁ না, 1858 যেটা এসেছিল, যেটাকে ইংলিশে কি বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে কি কি ধরনের প্রমিস করা হয়েছিল এবং তার কি কি গুরুত্ব ছিল সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখানে বলেছিল সত্যবিলোপ নীতি সরিয়ে দেওয়া হচ্ছে, তুমি চাইলে দত্তক নিতে পারো, এগুলোর কথা বলা হয়েছিল, তাই তো। এবং সেগুলো বলে কিন্তু কিছুই হয়নি, সেগুলো কিন্তু মানা হয়নি। আর এটা সবচেয়ে বড় গুরুত্ব কি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের যে শাসনভারটা সেটা চলে গেছিল ব্রিটিশ সরকারের হাতে, এটা সব থেকে বড় গুরুত্ব ছিল। এটা কিন্তু পড়ে যাবি। তারপরে বলছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার সপক্ষে 3খানা যুক্তি দিতে বলেছে। সপক্ষে যখন পড়বো তখন সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিপক্ষেটাও পড়ে রাখবো। সপক্ষে আসার চান্স বেশি, তাও বিপক্ষেটা পড়ে রাখবো। সত্যবিলোপ নীতির শর্তগুলো কি কি ছিল সেগুলো পড়বো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কৃষকরা কেন অংশগ্রহণ করেছিল সেটাও কিন্তু আমরা পড়বো, খুব ভালো করে পড়বো। এবার আমরা পড়বো হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এখান থেকে কিছু কিছু কোশ্চেন্স দেখে নিই। আলিগড় আন্দোলনের রূপকারের নাম সহ 3টি বৈশিষ্ট্য লেখো। 1940-এর যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে মুসলিম লীগের কি দাবি ছিল, এটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। তারপরে হচ্ছে হিন্দু মহাসভার প্রতিষ্ঠার পিছনে কি 3টি উদ্দেশ্য ছিল সেটা পড়বি। সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য এবং এটার ব্যর্থতার কারণটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি পড়ে যাব, ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করেছিল কেন, সাইমন কমিশনকে কেন বয়কট করেছিল সেটা পড়তে হবে। তারপরে বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইলবার্ট বিলের প্রতিবাদে কি কি কর্মসূচি নিয়েছিল সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। সেখান থেকে কিন্তু আমরা ইলবার্ট বিল কিটাও ভালো করে একটুখানি দেখে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু দেখে রাখতে হবে। তারপর হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে সেফটি ভালভ তত্ত্বটা কি, খুব ভালো করে পড়ে যাবি, খুব ভালো করে পড়ে যাবি, স্টার মার্ক। নরমপন্থীদের সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো এবং নরমপন্থী ভার্সেস চরমপন্থীটাও কিন্তু দেখে যাবি। ঠিক আছে, দেখে যাবি। আর সুরাট বিচ্ছেদটা দেখে যাবি। 1905 সালের যে বঙ্গ বিভাজন হয়েছিল তাতে লর্ড কার্জনের কি ভূমিকা ছিল সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা ছোট করে একটুখানি তার প্রেক্ষাপটটা দেখে যাব। ঠিক আছে, তার প্রেক্ষাপটটা এবং কার্যকলাপগুলো দেখে যাব এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা ছিল এবং তার সাথে সাথে নারীদের কি ভূমিকা ছিল ওটাও কিন্তু হালকা করে দেখে যাব।
ঠিক আছে, তারপরে কি বলছে, আলিপুর ষড়যন্ত্র মামলা দেখে যাব, কার্লাইল সার্কুলার দেখে যাব, এবং অ্যান্টি সার্কুলার সোসাইটিটাও কিন্তু এখান থেকে দেখে যাবি। ঠিক আছে, তারপর হচ্ছে মন্টেগু চেমসফোর্ডের যে 3টে আইন ছিল, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, সেটা কিন্তু 3টে শর্ত কি কি ছিল, 3 কাঠিয়া কি ছিল, তারপরে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। তারপরে হচ্ছে কি চৌরি চৌরার ঘটনাটা পড়ে যাব, এবং এটার পরে আমাদের যে ভারত ছাড়ো আন্দোলনটা কি হয়ে গেছিল, বন্ধ হয়ে যায়। কিন্তু কেন বন্ধ করেছিল গান্ধীজি সেটা কিন্তু দেখব। নেহেরু রিপোর্ট ভারতের জাতীয় স্তরে কি প্রতিক্রিয়া ঘটিয়েছিল সেটা, সাম্প্রদায়িক বাটোয়ারা খুব ভালো করে পড়বো, পুনার চুক্তি ভালো করে পড়বো। পুনার চুক্তি যখন পড়বো তখন আমরা কিন্তু গান্ধী আম্বেদকর বিতর্কটা দেখব। তারপরে কি বলছে দেখ, তারপরে হচ্ছে কি ক্রিপস প্রস্তাবটা কি ছিল, ক্রিপস মিশন এখান থেকে কিন্তু একবার দেখে যাব। তারপরে বলছে কি ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের যে কি ভূমিকা ছিল সেটা কিন্তু ভালো করে দেখে যাব। তাম্রলিপ্ত সরকার, জাতীয় সরকারটা কি, ত্রিপুরী কংগ্রেস অধিবেশনের গুরুত্ব কি, অহিংস অসহযোগ বা সত্যাগ্রহ যেখানে রয়েছে সেখানে আব্দুল গফফর খানের কি ভূমিকা ছিল ভালো করে পড়বি। অগাস্ট অফার কি পড়বি। তারপর হচ্ছে 1946-এর নৌ বিদ্রোহের 3খানা কারণ পড়বি। ওয়াভেল পরিকল্পনাটা পড়বি। মাউন্ট ব্যাটেনের প্রস্তাবের যে কোনো 3টি উল্লেখযোগ্য যে প্রস্তাবগুলো ছিল সেগুলো পড়বো। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে কি কি পড়বো, দেখ সংবিধানের স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি রয়েছে, এটা আমরা অলরেডি পল সায়েন্সেও পড়ছি, তো এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা পড়বো। তারপরে হচ্ছে নাগরিক কর্তব্য কি রয়েছে, তারপরে হচ্ছে ভারতের সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং আমাদের হচ্ছে দুষ্পরিবর্তনীয় কেন বলা হয়েছে, মানে পজিটিভলিও কিভাবে আমাদের ইম্প্যাক্ট করে, নেগেটিভলি কিভাবে ইম্প্যাক্ট করে, পজিটিভলি কি কি চেঞ্জেস হচ্ছে বা কিভাবে কনস্ট্যান্টলি চেঞ্জেস হচ্ছে, নেগেটিভলি কি ইম্প্যাক্ট ফেলছে সেটা দেখবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান, এটা অলরেডি কিন্তু আমি পল সায়েন্সেও বলেছি, তার মানে এখানেও কিন্তু এটা আমাদের কভার হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে পঞ্চশীল নীতি পড়বো। তারপরে হচ্ছে উদার অর্থনীতির 3টি বৈশিষ্ট্য পড়বো। উদার নীতিবাদ যদি তুমি পড়ে নাও আন্তর্জাতিক সম্পর্কের ওখান থেকে, তাহলে কিন্তু তুমি সেটা অর্থনীতির সাথে জুড়ে আরামসে লিখতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভারতে বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণের 3টি প্রভাব লেখো, এবং সমাজ অর্থনৈতিক যেটা রয়েছে সেখানেও কি প্রভাব পড়ে সেটা। তারপর হচ্ছে নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টসগুলো কি কি রয়েছে, সেখান থেকে কি কি কোশ্চেন আছে দেখো। বলছে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন দমন করার জন্য সরকার কি কি ধরনের ব্যবস্থা নিয়েছিল। তারপরে হচ্ছে কি অপারেশন চেঙ্গিজ খানটা ভালো করে দেখে যাব। অপারেশন সার্চ লাইট দেখে যাব। 1972 সালের যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল সেটা, সেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কি ভূমিকা ছিল সেটাও কিন্তু আমরা দেখে যাব। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে 1857-এর মহাবিদ্রোহের প্রতি ভারতীয় শিক্ষিত সমাজের কি মনোভাব ছিল, এটা কিন্তু অলরেডি আমরা ক্লাস 10-এও পড়ে ফেলেছি, তাহলে এখন আর আমাদের কিন্তু ভয় হওয়া উচিত নয়। কি মনোভাব ছিল, ওরা কিন্তু চাইছিলই না এই মহাবিদ্রোহটা হোক, তো মহাবিদ্রোহ দমন হয়ে যাওয়ার ফলে কিন্তু ওরা স্বস্তি পেয়েছিল। ওদের ধারণাই এটা ছিল যে ইংরেজ ছাড়া আমাদের কোনো রকম গতি নেই, ইংরেজ ছাড়া কিন্তু আমরা কোনো রকম ভাবেই কি করতে পারি না, ফ্লারিশ করতে পারি না, আমরা আমাদের প্রোগ্রেস হতে পারে না, আমাদের উন্নতি হতে পারে না। তাই ওরা কোনোদিনও চায়নি যে ইংরেজরা চলে যাক, তার জন্য এই মহাবিদ্রোহকে ওরা কিন্তু সাপোর্ট করেনি। তারপরে বলছে সিপাহী বিদ্রোহের সময় যে হিন্দু মুসলিম ঐক্যটা সেটা সম্পর্কে দেখবো। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 4টি কারণ। তারপর হচ্ছে জেবি নর্টন হিসেবে যে সাহেব রয়েছে তার মতে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার কারণ কি। তারপরে বলছে কি ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজমের মধ্যে থেকে কি কি দেখবো। স্যার সৈয়দ আহমেদ খাঁকে মুসলিম সমাজের অগ্রদূত কেন বলা হয়েছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালেন অক্টেভিয়ান হিউমকে ভূমিকা কি ছিল সেটা আমরা ভালো করে দেখব। 1902 খ্রিস্টাব্দে বাংলা প্রতিষ্ঠিত অনুশীলন সমিতির কার্যকলাপ কি কি ছিল সেগুলো দেখব। মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের কি ভূমিকা ছিল সেটা দেখব। গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহ আদর্শ কি ছিল, সত্যাগ্রহ আদর্শটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং অহিংসার আদর্শটাও কিন্তু দেখে যাব আমরা।
অহিংসার আদর্শটাও কিন্তু দেখে যাবো, এগুলো আমরা পল সায়েন্সে পড়েছি। গান্ধী আরবিন্দ চুক্তিটা পড়ে যাব, এবং তারপরে হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন থেকে যে যে টপিকগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে গণপরিষদের লক্ষ্য কি রয়েছে, সংবিধানের সামাজিক ন্যায় বিচার কিভাবে সংরক্ষিত হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্টেরটা লিখতে হবে। তারপরে হচ্ছে কি বিচারালয়ের যে নিরপেক্ষতা স্বাধীনতা সেটা লিখতে হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে এখান থেকে আমরা দ্বিতীয়টাও পড়ে রাখবো, এখানের মূল লক্ষ্য কি ছিল, আরটিই অ্যাক্ট, রাইট টু, আরটিই না আরটিআই অ্যাক্ট হবে না, রাইট টু ইনফরমেশন হবে, এটা একটা কিছু ভুল আছে, আমি দেখে নেবো আরটিই না আরটিআই, ঠিক আছে আমি এটা দেখছি দাঁড়া। তারপর হচ্ছে পিপিপি মডেল, মিশ্র অর্থনীতি ধারণা, এটা ভালো করে পড়বো। বান্দুং সম্মেলনের গুরুত্ব কি ছিল, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টসের মধ্যে থেকে আরও কিছু কোশ্চেন্স রয়েছে যেগুলো একদমই না দেখলেই নয়, সেটা হচ্ছে কি এগুলো কত মার্কসের কোশ্চেন আছে, এখানে মার্কসটা লেখা নেই, যাই হোক। ভারত ও সোভিয়েত চুক্তি, তারপরে অপারেশন ট্রাইডেন্ট, তারপরে হচ্ছে সিমলা চুক্তি, তারপরে হচ্ছে মুজিবুর রহমানের 6 দফার দাবি, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমিকা আলোচনা করা, তারপরে হচ্ছে 1905 থেকে 15-র মধ্যে যে ভারতে বিপ্লবগুলো হয়েছিল সেটা আলোচনা করো, গুপ্ত সমিতির অবদানটা আলোচনা করো, আইন অমান্য আন্দোলনটা আলোচনা করো, কেন ব্যর্থ হয়ে গেছিল, এবং এখানে আমাদের নারী, কৃষক, শ্রমিক ও ছাত্রদের ভূমিকাগুলো কিন্তু ভালো করে দেখে যাব, ছোট করে হলেও দেখে যাব। তারপর হচ্ছে গান্ধী সুভাষ স্বাধীনতা সংগ্রামের এসটিএস যে তত্ত্বটা কি ছিল, ত্রিপুরী যে কংগ্রেসের তাৎপর্য কি ছিল, মাউন্টব্যাটেন প্ল্যান যেটা ছিল সেটার মূল বিষয়টা কি ছিল, ফলাফলটা কি হয়েছিল, এগুলো দেখবো। আচ্ছা, সামারিতে তোদেরকে কিছু কোশ্চেন্স আমি বলে দিচ্ছি, মানে কিছু টপিকস, যে টপিকসগুলো থেকে পড়তেই হবে, যেমন হচ্ছে ইউনিট 3 যেটা রয়েছে আমাদের, রেবেলস অ্যান্ড রাজ থেকে কোনগুলো পড়বো, 1857 সালের যে বিদ্রোহের মধ্যে থেকে বিদ্রোহের কারণ পড়বো, চরিত্র প্রকৃতি, ব্যর্থতার কারণ আর প্রভাব, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 4 যেটা রয়েছে আমাদের, ইউনিট 4 ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম যেটা রয়েছে ভারতের, এই ইউনিটে সাধারণত পরীক্ষার থেকে কিন্তু বড় অংশ আসে, তার মধ্যে আলিগড় আন্দোলন থেকে কি কি পড়বো দেখে নে। একটা হচ্ছে মুসলিম লীগের জন্ম, তারপর হচ্ছে 2 নেশন থিওরি, হিন্দু মহাসভা, সাম্প্রদায়িক রাজনীতি, স্যার সৈয়দ আহমেদ, এটা পড়বো। তারপরে আমাদের হচ্ছে কি আছে, তারপর আমাদের রয়েছে হচ্ছে সংগঠিত জাতীয়তাবাদী যে রাজনীতি রয়েছে তার মধ্যে থেকে মডারেটদের যুগটা পড়বো, হ্যাঁ না। তারপর হচ্ছে সুরাট বিভাজনটা পড়বো, চরমপন্থী তিলক, তারপরে বোম্বে বন্ধুদের ভূমিকা কি ছিল, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সেই সময়টা পড়বো ভালো করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় গান্ধীজির কি নেতৃত্ব ছিল, আইন লঙ্ঘন যেটা আইন অমান্য আন্দোলন যেটা রয়েছে সেটা, প্রথম বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক সামাজিক কি প্রভাব পড়লো ভারতের ওপরে সেটা পড়বো। তারপর হচ্ছে কি স্বাধীনতার পথে যেরকম রয়েছে ভারত ছাড়ো আন্দোলন, ক্যাবিনেট মিশন প্ল্যান, দেশভাগ, স্বাধীনতা, ওই টাইমের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি ওগুলো ভালো করে দেখে যাব। ইউনিট 5 যেটা আছে স্বাধীনতার পর ও সংবিধান যেটা রয়েছে, তার মধ্যে হচ্ছে সংবিধান প্রণয়ন, পঞ্চবার্ষিকী, নেহেরু যে নিরপেক্ষ নীতি, তারপরে উদারীকরণ, তারপরে হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য কি রয়েছে, সামাজিক অর্থনৈতিক ক্ষমতা দখল করা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। দেখ, এই যে কোশ্চেন্সগুলো দিলাম এর বাইরে কি কোশ্চেন আসবে না, আসতেও পারে, বাট এর থেকে কিন্তু আসার চান্স খুব বেশি, খুব বেশি। আর এই যে টপিকগুলো রয়েছে দেখে নিবি এই টপিকগুলো তোদের কাছে পড়া আছে কিনা, তোরা সব টপিকগুলো পড়েছিস কিনা, এটা ভালো করে দেখে নিয়ে তারপরেই কিন্তু পরীক্ষা দিতে যাবি। আশা করি এর থেকে অনেক কিছু কমন পেয়ে যাবি। আর কমন পেয়ে গেলে আমার এই ভিডিওর নিচে এসে কিন্তু কমেন্ট করতে হবে যে ম্যাম এত পার্সেন্ট কমন পেয়েছি, অত পার্সেন্ট কমন পেয়েছি। এই যে আমি তো বিশ্বাস করি, আমার এটা বিশ্বাস যে তোদের অ্যাটলিস্ট 80% টু 90% কমন আসবে, ঠিক আছে। 80% টু 90% কমন আসার চান্স রয়েছে। তো তোদের কাছে কয়েকটা অপশন দিচ্ছি, এটা হলো এ, বি, সি আর ডি। যদি তোদের 80 to 90% কমন আসে তাহলে তোরা রেড হার্ট কি করবি, কমেন্ট করে যাবি। পরীক্ষার পরে এসে রেড হার্ট কমেন্ট করে যাবি, আমি বুঝে যাব যে হ্যাঁ ঠিক আছে। যদি তোদের 70 to 80% আসে তাহলে পার্পেল হার্ট কমেন্ট করে যাবি।
ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, পার্পল হার্ট কমেন্ট করে যাবি। যদি যদি তোদের 60-70% কমন আসে তাহলে তোরা ইয়েলো হার্ট কমেন্ট করে যাবি, হ্যাঁ না? আর যদি যদি তোদের 50-60% কমন আসে তাহলে তোরা ব্লু হার্ট কমেন্ট করে যাবি। ঠিক আছে, এইটা হলো তোদের জন্য টাস্ক রইলো। এটা কি রইলো তোদের জন্য? টাস্ক, তাই তো? টাস্ক আফটার এক্সাম, ঠিক আছে? টাস্ক আফটার এক্সাম, আফটার এক্সাম এই কমেন্টটা করে যেতেই হবে। রেড হার্ট নয়তো পার্পেল হার্ট নয়তো ইয়েলো হার্ট নয়তো ব্লু হার্ট, কতটা কমেন্ট পেয়েছিস সেটা কিন্তু আমাকে জানিয়ে যেতে হবে তোদেরকে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোদের জন্য এখন একটা চেকলিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, দুটো চেকলিস্ট। একটা হচ্ছে সব পড়েছি, কিছুই পড়িনি, আর হচ্ছে অল্প পড়েছি। এই যে তিনটে রয়েছে, এই যে তিনটে রয়েছে, তোরা প্রত্যেকে তোদের এই ভিডিওটা যখন তোরা দেখছিস তখন কমেন্ট করে যাবি। তোরা কি করে যাবি? কমেন্ট করে যাবি যে কোনটা তোরা এখন কোন অবস্থায় রয়েছিস, সব পড়েছিস, কিছুই পড়িসনি, নাকি অল্প পড়েছিস, সেটা কিন্তু কমেন্ট করে যাবি। এই কমেন্টটা কিন্তু আমি প্রত্যেকের দেখতে চাই। চল, ধন্যবাদ 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 যে তোরা এতক্ষণ আমার সাথে জুড়ে থেকেছিস, এই ভিডিওটা দেখেছিস। তবে একটা কথা বলে দিই, এই যে কোশ্চেন্সগুলো দিলাম এগুলোকে কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? এটার পিডিএফ কোথায় পাবো ম্যাম? এগুলো কোশ্চেন্সগুলো কোথা থেকে পাবো? এই কোশ্চেন্সগুলো বা এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা যারা জয়েন হয়ে গেছো তারা তো জানোই কোথা থেকে পাচ্ছ, বাট যারা জয়েন হওনি তাদের জন্য বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, চলে যাও, ক্লিক করো, জয়েন হয়ে যাও পিডব্লিউ বাংলা আর্টস চ্যানেলটাতে, এবং সেখান থেকে এই পিডিএফ এবং আরও যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ভালো ভালো একদম কোয়ালিটি কোশ্চেন পিডিএফ আরও অনেক কিছু মেটেরিয়ালস তোমরা পেয়ে যাও। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।